কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। জরুরি সংস্কার নিয়ে এ মাসে মত দেবে ইসি। প্লট দুর্নীতির মামলায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে পরোয়ানা। ফ্ল্যাট কেলেঙ্কারিতে টিলুপের বিরুদ্ধে মামলা। উপাচার্যে পদত্যাগ দাবিতে অশান্ত খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বেড়ে 189 টাকা নির্ধারণ। বেড়েছে পাম অয়েলের দামও। আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। কাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি। গুরুত্বপূর্ণ এ বৈঠকে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে। দলটি মনে করছে ভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, এ বিষয়ে সরকারের মনোভাব কী তাও স্পষ্ট হতে পারে এ বৈঠকে। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাল বেলা 12টায় বিএনপিকে ডাকা হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার দপ্তর থেকে একথাই বলা হচ্ছে। তবে এতে আশ্বস্ত হচ্ছে না বিএনপি। অবিশ্বাস ও বিভ্রান্তি দূর করতে তাই প্রধান উপদেষ্টার সাথে বসছে তারা। দলটির দাবি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, চাই সুনির্দিষ্ট রোডম্যাপ। উনি আগে আমাদেরকে যে আশ্বস্ত করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে উনি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, এবং আমরা তারপরে আশ্বস্ত হয়েছিলাম যে সরকারের তরফ থেকে উনি যথাযথ প্রক্রিয়ায় সেটা নির্বাচন কমিশনকে জানাবেন, আর জাতির সামনে তিনি যে প্রক্রিয়ায় উপস্থাপন করার দরকার সেটা জাতির উদ্দেশ্যে ভাষণে হোক, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোক, সেটা তিনি পার্সোনালি বলবেন, প্রেস সেক্রেটারিকে দিয়ে নয়। দীর্ঘদিন পার হলেও তিনি সেই প্রক্রিয়ায় গেলেন না। দীর্ঘ 18 মাস সময় এই ডিসেম্বর পর্যন্ত, এই সময়ের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সেটা কোনোভাবেই কম সময় নয়। অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায় জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন প্রচারণা এবং কোনো উপদেষ্টার বক্তব্যের নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করে বিএনপি। আমরা ইদানিং লক্ষ্য করছি বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার এবং আদৌ নির্বাচন না দেওয়ার বা 5 বছর বিনা নির্বাচনে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকার বিভিন্ন রকমের ভাষ্য কৌশলে তারা উপস্থাপন করছেন। এই সরকারকে কোনো রকমের ইস্যু সৃষ্টি করে তালবাহানা করে নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, নাকি অন্য কোনো এখানে শক্তি কাজ করছে যাতে গণতন্ত্রের প্রক্রিয়াটা উত্তরণে অনেক বেশি বিলম্বিত হয় অথবা বাধাগ্রস্ত হয়। ভোটের কৌশল নির্ধারণ না নির্বাচনের দাবিতে কর্মসূচি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের উপরই নির্ভর করছে বিএনপির অবস্থান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে প্রস্তুতি চলমান জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, ভোটের ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক হয়েছে। তিনি বলেন, বিজি প্রেসের সাথে নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, বিশেষ করে ব্যালট ফর্ম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আর নির্বাচনে ব্যবহৃত পুরনো কাগজ ধ্বংস ও যাচাই করার বিষয়ে আলোচনা হয়েছে। মূলত এসব কাজের জন্য বিজি প্রেসের পক্ষ থেকে 3 মাস লাগবে বলে জানানো হয়েছে। সচিব বলেন, প্রবাসীদের ভোট ব্যবস্থাপনায় 3টা পদ্ধতি নিয়ে 3টি টিম কাজ করছে। তারা 20 এপ্রিল মতামত জমা দিবে। আর নির্বাচন কমিশনের কাছে আশু বাস্তবায়নের জন্য সরকার যে মতামত চেয়েছে সেটিও 30 এপ্রিলের মধ্যে জমা দিবে ইসি। আমাদের যে আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেগুলোকে ডিসপোজালের ব্যবস্থাটা করা। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি সময়ে শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
সকালে সংসদ ভবনে এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি একথা জানান। বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই ঐক্য আবারও ফিরে আসবে। এ সময় এডিএম এর চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। ববি হাজার জানান, সংস্কারের বিষয়ে বেশিরভাগ জায়গায় একমত তার দল এনডিএম। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠন সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি। 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইখতিয়ার রাখে। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকে করা পৃথক 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অন্যদিকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য বেআইনিভাবে গুলশানের একটি ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ রাজুকের সাবেক 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। রাজধানীর পূর্বাচলে রাজুকের 60 কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নেয়ার অভিযোগে গত 12, 13 এবং 14 জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 29 জনের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার শুনানিতে আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ঢাকার মেট্রোপলিটন আদালতের সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব মামলা দুটির চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন। শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখলও নেয়, রেজিস্ট্রি করে নেয়। তা আজকে যে মামলা, এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটের এই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। অন্যদিকে দুদক মহাপরিচালক জানান, অবৈধ সুবিধা দেওয়ার শর্তে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। তাকে সহ দুর্নীতির সাথে জড়িত রাজুকের 2 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, 2 জন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। এছাড়া 1 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চরণ বিশ্বাসের নামে মামলা করেছে দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে ফের উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিক্ষোভের পাশাপাশি তালা ভেঙে 6টি হলে প্রবেশ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে তাদের। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। আবারও অশান্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে আবাসিক হলের তালা খুলে দিতে শিক্ষকদের অনুরোধ জানান তারা। আমাদেরকে হলে প্রবেশ করতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করুন। এতে সাড়া না পেয়ে পরবর্তীতে নিজেরাই একে একে হলের তালা ভেঙে ফেলেন। মেয়েদের হল বাদে ছেলেদের 6টি আবাসিক হলেই প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যেহেতু বিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু বিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, কারণ দ্বারাই আমরা 6 দফা থেকে 1 দফায় চলে আসি। পরবর্তীতে নতুন ভিসি আসার সাপেক্ষে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই তদন্তটা পুনরায় যাতে করা হয়, এই আবেদন আমরা জানাচ্ছি। পরে বিক্ষোভ রূপ নেয় উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে। উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। নতুন বিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।
এর আগে সোমবার রাতে সিন্ডিকেট সভায় আগামী ২রা মে আবাসিক হল এবং ৪ঠা মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় প্রশাসন। বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ৩৭ শিক্ষার্থীকে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ২ দিন ধরে সেখানেই খোলা আকাশের নিচে রাত কাটান তারা। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীরা দাবি করেন, কুয়েটে বর্তমান ভিসির মদদে ২২ জন সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা বলেন, প্রশাসনের এমন আচরণ কুয়েটের পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলেছে। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৩ দফা দাবি তুলে ধরা হয়। এছাড়া মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সকাল 11:30 থেকে প্রায় আধা ঘন্টা ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশ সদস্যরা তৎপর আছে। এই মুহূর্তে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। তবে এই সংঘর্ষে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঢাকা কলেজের স্টুডেন্ট একটা যেতে নিছিল, ওদের একজনের পকেট টান দিয়ে ছিঁড়ে ফেলছে, প্লাস হচ্ছে মাথায় এভাবে ঘুষি মারছে। তো এইটাকে মূলত এইটা নিয়েই আসলে ঝগড়াটা। তো সিটি কলেজের পোলাপান মনে হয় আইডি কার্ড রেখে দিয়েছিল, কোনো পূর্বপরিচিত কোনো কারণ হতে পারে। সো ওই হিসাবেই ওরা আজকে ছুটির পরে ওরাও বের হলো পিটপাট খেলেই। 2 পক্ষের মধ্যে ফেসবুক কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে লেখালেখি হয়েছিল, এইগুলো নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্বর প্রেক্ষিতেই হচ্ছে আমাদের প্রায় 11:30-12টা থেকে আধা ঘন্টার মতো একটু দাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সহ সবাই চলে আসে এবং ফোর্স এসে 2 পক্ষকে 2 দিকে নিয়ে যায়। 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের কারণে বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ দূত ও এলডিসি উত্তরণ গ্র্যাজুয়েশন বিষয়ক কমিটির প্রধান ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক হয় এলডিসি থেকে উত্তরণ এবং করণীয় নিয়ে। এ সময় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিফিংয়ে আনিসুজ্জামান আরও বলেন, বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সুবিধা উন্নত দেশগুলো বহাল রাখবে। বলেন, যে সমস্ত সুযোগ বাংলাদেশ পাচ্ছে তার মধ্যে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা সহ অনেক কিছুই বন্ধ হবে না। এর মধ্যে অনেক দেশই অফার করছে নানা ধরনের সুবিধা দেওয়ার জন্য। ব্রিফিংয়ে এলডিসি থেকে উত্তরণে পুরো স্পিড নিয়ে এগোনোর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিংয়ের বিষয়েও গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা চলছে। তার মধ্যে ভারত ও পাকিস্তান আছে। আর উত্তরবঙ্গে নেপালের জন্য ইকোনমিক জোনও তৈরি করা হবে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, যা আগে 175 টাকা ছিল। আর খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার 169 টাকা, যা ছিল 157 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সামনে দাম কমবে বলেও আশাবাদ তাঁর। এছাড়া বুধবার যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন ও তাদের সাথে বাণিজ্য ঘাটতি সহ সার্বিক বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকনউদ্দিন। মাসখানেক ধরেই বাজারে চাহিদার তুলনায় সয়াবিন তেলের সরবরাহ কম। তখন থেকেই আবারও দাম বাড়ার বিষয়টি আলোচনায় ছিল। রোববার ভোজ্য তেল আমদানি ও উৎপাদনকারী ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 14 টাকা আর খোলা ও পাম তেলের দাম 12 টাকা বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে তারই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা।
তবে বলেন আইন অনুযায়ী ব্যবসায়ীরা দাম বাড়ানোর ঘোষণা দিতে পারেন না। আর আমদানি করা ভোজ্য তেলে কর অব্যাহতির মেয়াদ 30 মার্চের পর আর বাড়ছে না বলেও জানান তিনি। ওনারা এই প্রেস রিলিজ না, এটা ইটস এ ডিফল্ট, ওনারা এই কাজটা করতে পারেন না। ওনারা ট্যারিফ কমিশনে অ্যাপ্লাই করবেন এবং এটা যেহেতু মানে এসেনশিয়াল পণ্য হিসেবে নির্দিষ্টকৃত এবং সরকার এই মূল্য নির্দিষ্ট করেন, সো ওনাদের এই কাগজের কোনো বেয়ারিং নাই। আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজার থেকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, বুধবার ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী পররাষ্ট্র মন্ত্রীর সাথে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দেয়া শুল্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে কিনা। একমাত্র সেই বিষয়টাই ফোকাস পাবে। মূল্যস্ফীতি কিছুটা কমলেও দুর্ভাগ্যজনকভাবে চালের দাম অনেকদিন ধরেই বেশি বলে স্বীকার করেন বাণিজ্য উপদেষ্টা। আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে মামলা হওয়া রাঘব বোয়াল কাউকে ছাড় দেয়া হচ্ছে না, বরং জালে আনার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর জনগণ 5 বছর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়, এই বক্তব্য তার নিজে নয়। মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা দেবার পর আর কিছু বলার থাকে না। সকালে সচিবালয় প্রেস ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর মডেল মেঘনা আলমকে আটকে বেআইনি কিছু হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। রকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। সবার সহযোগিতায় প্রথমবারের মতো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আর জুলাই আন্দোলনে মামলা হওয়া রাঘব বোয়ালদের বিরুদ্ধে অভিযানে ছাড় দেয়া হচ্ছে কিনা। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে ইসের ভিতরে, বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। আর মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি বলে আইন উপদেষ্টার বক্তব্য তার নিজস্ব এবং বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না। এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটার একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনা আলমের গ্রেপ্তারকে কেন্দ্র করে ডিবি প্রধানকে সরিয়ে দেয়া হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় আসলে 5 মরদেহ ও একজনকে জীবিত পোড়ানোর মামলায় 3 পুলিশ সদস্যকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে অভিযুক্ত 3 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করার পর শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই 3 পুলিশ সদস্য হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। তারা 3 জনই অন্য মামলায় গ্রেফতার ছিলেন। এছাড়া র্যাবের সাবেক মুখপাত্র ও নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহেলকে 18 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
ভারত থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ দেশের স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতে অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধে দাবি জানায়। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পে সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এ সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। অন্তর্বর্তী সরকারের বাজেটে মূল লক্ষ্য কর আদায় বৃদ্ধির পাশাপাশি একটি ব্যবসা বান্ধব রাজস্ব নীতি গড়ে তোলা, এমন কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, আগামী বাজেটে ভ্যাটের হার সিঙ্গল ডিজিটে নামিয়ে আনার চেষ্টা চলছে। সেলিম মালিকের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের বাজেটে বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে ব্যবসায়ীদের দাবি এবং অর্থনীতিবিদদের পরামর্শ জানতে এনবিআরের এই প্রাক বাজেট আলোচনা। আপনারা যদি স্পিনিং এ ব্যবহৃত সকল ফাইবারকে উন্মুক্ত করে দেন, এতে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ সাব কন্ট্রাক্টের ক্ষেত্রে উৎসেকর 4% কমিয়ে 1% নির্ধারণের দাবি জানায়। আর এই শিল্পে প্রয়োজনীয় পণ্য ও সেবাকে 100% ভ্যাট মুক্ত রাখার দাবি জানায় বিকিএমএ। এছাড়া আমদানি করা উপকরণে আগাম কর প্রত্যাহার চায় আরেক সংগঠন বিটিএমএ। সোলার সিস্টেমটা যদি এটার উপর বিভিন্ন কম্পোনেন্টে এটির উপর আবার ভ্যাট, তারপরে এসডি ইত্যাদি নানা কিছু ইম্পোজ করা আছে, সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। গ্যাসের ধাক্কা আমরা কিভাবে সামলাবো আমরা নিজেরাও এখনো জানি না, কারণ আমাদের কনক্লুশন হচ্ছে 40 টাকা যদি গ্যাসের দাম হয় আসলে ইন্ডাস্ট্রি চালানো সত্যি একটা কঠিন একটা ব্যাপার। আলোচনায় করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকা বাড়িয়ে 6 লাখ টাকা করার দাবি জানায় বাংলাদেশ অর্থনীতি সমিতি। আর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মতে সম্পর্ক শুল্ক নীতি সংস্কার জরুরি। বিশ্ববিদ্যালয়গুলোর উপর ভ্যাট আরোপিত থাকলে সুকৌশলে সেই ভ্যাট শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে। প্রোটেকশন নীতিটা আপনাদের করা উচিত পারফরমেন্স বেস এবং টাইম বাউন্ড না হলে মানে অ্যাড ইনফিনিট প্রোটেকশন এটা কোনো লজিকে জাস্টিফাই করবে না। আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে এমন নীতি নেওয়া হবে যেখানে ব্যবসার পরিবেশ উন্নত হবে, সঙ্গে বাড়বে কর আদায়। ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া, তাদের পথে যত বাধা আছে এগুলো দূর করে দেওয়া, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। আগামী 13 আগস্ট সাদা বলে সিরিজ খেলতে ঢাকা আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে খেলবে 3টি করে ওয়ানডে ও টি20। আগামী 17 ও 20 আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম 2টি ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে 23 আগস্ট, প্রথম টি20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামে 26 আগস্ট। এরপর ঢাকা ফিরবে ভারত দল। মিরপুরে বাকি 2 টি20 ম্যাচ 29 ও 31 আগস্ট। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে 2 দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক টি20 সিরিজ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ চাইবে বিএনপি। জরুরি সংস্কার নিয়ে এ মাসেই মত দেবে ইসি। প্লট দুর্নীতির মামলায় হাসিনা ও জয়ের বিরুদ্ধে পরোয়ানা, ফ্ল্যাট কেলেঙ্কারিতে টিউলিপের বিরুদ্ধে মামলা। উপাচার্যের পদত্যাগ দাবিতে অশান্ত খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বেড়ে 189 টাকা নির্ধারণ, বেড়েছে পাম অয়েলের দামও। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।